বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের জানাই প্রণাম ও আশীর্বাদ। তোমাদের সবাইকে আমাদের এই আধ্যাত্মিক ইউটিউব পরিবারের পক্ষ থেকে স্বাগত। ভিডিও শুরু করার আগে, যার জীবনে টাকার সমস্যা চলছে, ঘরে অশান্তি লেগেই আছে, ধার দেনা বাড়ছে, সে ভালোবেসে ভিডিওটি লাইক করে কমেন্টে লিখে দাও, জয় মা পার্বতী, হর হর মহাদেব। বিশ্বাস রাখো, তোমার মনের শক্তি জাগ্রত হতে শুরু করবে। কন্যা রাশির জাতকদের জন্য সময়টা মোটেও সাধারণ নয়। 11 ফেব্রুয়ারি থেকে শুরু করে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এমন এক শক্তিশালী গ্রহযোগ তৈরি হচ্ছে, যা বহুদিন পর আবার জীবনের গভীরে লুকিয়ে থাকা পুরনো বিষয়গুলোকে সামনে এনে দাঁড় করাবে। বিশেষ করে জমি, জায়গা, সম্পত্তি এবং পারিবারিক অধিকারের সঙ্গে জড়িত বিষয়গুলো হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এমন সব কথা সামনে আসবে, এমন সব দাবি উঠতে পারে, যা আপনি কখনো কল্পনাও করেননি। এই সময়টা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এক ধরনের মহাভারতের প্রস্তুতি চলছে। তবে এই যুদ্ধ অস্ত্রের নয়, এই যুদ্ধ ক্রোধ, অহংকার আর লোভের বিরুদ্ধে। এই সময় শনি নিজের কঠোর কিন্তু ন্যায়পরায়ণ দৃষ্টিতে আপনার কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন। শনি কাউকে শাস্তি দিতে চান না, তিনি চান শিক্ষা দিতে। 11 ফেব্রুয়ারি থেকে শনির এই শিক্ষা শুরু হবে, আর 16 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি আপনাকে বুঝিয়ে দেবেন আপনি কতটা ধৈর্যশীল, কতটা সংযত এবং কতটা ন্যায়পথে চলতে পারেন। একই সঙ্গে রাহু ও কেতুর প্রভাব মানসিক অস্থিরতা বাড়াতে পারে। হঠাৎ রাগ, হঠাৎ সন্দেহ, হঠাৎ মনে হতে পারে সবাই আপনার বিরুদ্ধে। কিন্তু এটাই সবচেয়ে বড় পরীক্ষা। এই সময় যদি আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ছোট একটা কথা বড় বিবাদে রূপ নিতে পারে। জমি বা সম্পত্তি এমন একটা বিষয়, যা মানুষকে মুহূর্তের মধ্যে আপন থেকে পর বানিয়ে দেয়। ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রক্তের সম্পর্ক কাগজের লাইনে আটকে যায়। এই ছবিটা আমরা আজকের সমাজে যেমন দেখি, ঠিক তেমনই দেখেছিলাম মহাভারতের সময়েও। হস্তিনাপুরের সিংহাসন, ইন্দ্রপ্রস্থের ভূমি, 5টি গ্রাম, এই সামান্য জমির লোভই এক বিশাল সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। পাণ্ডবরা চেয়েছিল শান্তি, চেয়েছিল ন্যায্য ভাগ, কিন্তু দোধনের অহংকার আর লোভ সেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। ফলাফল কি হয়েছিল তা গোটা পৃথিবী জানে। মা পার্বতীর কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি শক্তির প্রতীক, আবার অসীম ধৈর্যেরও প্রতীক। তিনি কখনো অধিকার ছিনিয়ে নিতে যুদ্ধ করেননি, তিনি তপস্যা করেছেন, অপেক্ষা করেছেন, নিজের চরিত্রের শক্তিতে সব অর্জন করেছেন। মা পার্বতী আমাদের শেখান যে যা আপনার ভাগ্যে আছে, তা জোর করে নয়, বরং সংযম আর ধর্মের পথেই আসে। 11 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনার জীবনে জমি বা সম্পত্তি নিয়ে কোনো আলোচনা, তর্ক বা সিদ্ধান্তের সময় আসে, তাহলে একবার হলেও মা পার্বতীর কথা মনে রাখবেন। ক্রোধে নেওয়া সিদ্ধান্ত আপনাকে দুর্যোধনের পথে নিয়ে যেতে পারে, আর সংযমে নেওয়া সিদ্ধান্ত আপনাকে পাণ্ডবদের মতো শেষ পর্যন্ত ন্যায়ের বিজয় এনে দিতে পারে। এই কয়েকদিন আপনার মনে হতে পারে আপনি অবিচারের শিকার, আপনার সঙ্গে ঠিক হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, শনি কখনো অন্যায় করেন না। তিনি শুধু সময় নেন। তিনি দেখেন আপনি কতটা সহ্য করতে পারেন, কতটা সঠিক থাকতে পারেন। জমি চলে গেলে আবার আসতে পারে, টাকা গেলে আবার উপার্জন করা যায়, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে, বিশ্বাস নষ্ট হয়ে গেলে তা আর আগের মতো ফিরে আসে না। এটাই মহাভারতের সবচেয়ে বড় শিক্ষা, আর এটাই মা পার্বতীর নীরব আশীর্বাদ। 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা আসলে আপনাকে রক্ষা করার জন্যই এসেছে। এই সময়টা সতর্কবার্তা, অভিশাপ নয়। যদি দরজা বন্ধ হয়ে যেত, তাহলে সত্যিই মহাযুদ্ধ অনিবার্য হতো। কিন্তু এখনও দরজা খোলা আছে। এখনও কথা বলার সুযোগ আছে, বোঝাপড়ার সুযোগ আছে, শান্ত থাকার সুযোগ আছে। আপনি যদি এই সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করেন, অহংকারকে দমন করেন, তাহলে শনি নিজেই আপনার পথ পরিষ্কার করে দেবেন। যে সম্পত্তি আপনার ন্যায্য অধিকার, তা সময়মতো আপনার কাছেই আসবে। মনে রাখবেন, মা পার্বতী কখনো চিৎকার করে শিক্ষা দেন না। তিনি নীরবে ইঙ্গিত দেন। এই সময়টা সেই নীরব ইঙ্গিতের সময়। যারা এই ইঙ্গিত বুঝবে, তারা জীবনে বড় বিপদ থেকে বাঁচবে। আর যারা উপহাস করবে, অহংকারে অন্ধ হবে, তারা পরে আফসোস করবে। ঠিক যেমন মহাভারতের পরে অনেকেই বলেছিল, যদি সময় থাকতে কথা শুনতাম, যদি অহংকার না করতাম। এই সময়টায় আরেকটা বিষয় খুব স্পষ্ট করে বোঝা দরকার, সেটা হলো নীরবতা। 11 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত যত কম কথা বলবেন,
তত বেশি উপকারে আসবে। কারণ এই সময় বলা একটি কথা বহুদিনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। রাহু কেতুর প্রভাবে মানুষ নিজের কথার ভার বোঝে না, মুখ থেকে এমন শব্দ বেরিয়ে যায় যা পরে আর ফেরানো যায় না। অনেক সময় সত্য কথা বলাও এই সময় বিষ হয়ে উঠতে পারে, কারণ সত্য বলার সময়টাও একটা ধর্ম। মা পার্বতী সব সময় আর পরিস্থিতির গুরুত্ব বুঝিয়েছেন। তিনি জানতেন কখন নীরব থাকতে হয়, আবার কখন শক্ত হয়ে দাঁড়াতে হয়। এই কয়েকদিন নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় ঢাল। আপনি হয়তো ভাবছেন, এতদিন যেটা চেপে রাখা ছিল সেটার উত্তর না দিলে মানুষ সুযোগ নিয়ে নেবে। কিন্তু বিশ্বাস করুন, শনি এই সময় সব দেখছেন। যে অন্যায় করবে সে নিজেই নিজের জন্য পথ কঠিন করে তুলবে। আপনাকে কিছু করতে হবে না। শনি ধীরে চলে, কিন্তু খুব গভীরে আঘাত করেন। এই সময় যদি কেউ আপনার জমি, আপনার অধিকার বা আপনার ন্যায্য প্রাপ্য নিয়ে চালাকি করতে চায়, তাহলে শান্ত থেকে শুধু এটুকু মনে রাখবেন, অধর্মের উপর দাঁড়িয়ে কেউ কখনো স্থায়ী সুখ পায় না। মহাভারতের কথা আবার মনে করুন। পাণ্ডবরা বনবাসে গিয়েছিল, অপমান সহ্য করেছিল, কিন্তু তারা কখনো অধর্মের পথ নেয়নি। তাদের সেই ধৈর্যই একদিন কুরুক্ষেত্রে ধর্মের জয় নিশ্চিত করেছিল। আজ আপনার জীবনের কুরুক্ষেত্রটা আদালত, কাগজপত্র, পারিবারিক আলোচনা বা সম্পত্তির বণ্টনের টেবিল হতে পারে। যুদ্ধের রূপ বদলেছে, কিন্তু নীতি বদলায়নি। যে শান্ত থাকবে, যে সংযম রাখবে, শেষ হাসিটা তারই হবে। মা পার্বতীর আরেকটি রূপ হল গৃহলক্ষ্মী। তিনি সংসারের ভারসাম্য রক্ষা করেন। এই সময় যদি আপনি নিজের ঘরের শান্তি নষ্ট করেন, পরিবারের মধ্যে উত্তেজনা ছড়ান, তাহলে শুধু বাইরের শত্রু নয়, ভেতরের শক্তিও দুর্বল হয়ে যাবে। মনে রাখবেন, শনি তখনই সাহায্য করেন যখন মানুষ নিজের দায়িত্ব নিজে নেয়। আপনি যদি পরিবারে শান্তি বজায় রাখেন, বড়দের সম্মান করেন, ছোটদের রক্ষা করেন, তাহলে শনি আপনার জন্য অদৃশ্যভাবে অনেক দরজা খুলে দেবেন। এই সময়টা আত্মসমালোচনারও। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কোথাও লোভে পড়ছেন? আপনি কি কারো হক আটকাতে চাইছেন? আপনি কি ভাবছেন সবকিছু আপনারই প্রাপ্য? যদি এমন কোনো ভাবনা থাকে, তাহলে এখানেই থামুন। কারণ শনি সবচেয়ে বেশি শাস্তি দেন লোভকে। মা পার্বতী কখনো লোভ করেননি, তাই তিনিই মহাশক্তি। আর যারা লোভে অন্ধ হয়, তারা দুর্যোধনের মতো শেষ পর্যন্ত একা পড়ে যায়। 16 ফেব্রুয়ারির কাছাকাছি এসে পরিস্থিতি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। অনেক ভুল বোঝাবুঝির পর্দা সরে যাবে। আপনি বুঝতে পারবেন কোনটা সত্যিকারের প্রয়োজন আর কোনটা শুধু অহংকার। এই উপলব্ধিটাই আসলে আশীর্বাদ। সব ঝড় ধ্বংসের জন্য আসে না, কিছু ঝড় আসে আকাশ পরিষ্কার করার জন্য। এই সময়টা ঠিক তেমনই। যদি এই কয়েকদিন আপনি নিজেকে সামলে রাখতে পারেন, তাহলে এরপরের সময়টা তুলনামূলক শান্ত হবে। তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, কাগজপত্রের কাজ পরিষ্কার হবে, আর যেটা আপনার প্রাপ্য সেটা ধীরে হলেও সঠিক পথে আপনার কাছেই আসবে। কিন্তু শর্ত একটাই, ক্রোধ নয়, প্রতিশোধ নয়, অহংকার নয়। এই পর্যায়ে সবচেয়ে বড় ভুল হবে আবেগের বশে কাউকে বিশ্বাস করে ফেলা অথবা কাউকে পুরোপুরি শত্রু ভেবে নেওয়া। সব সিদ্ধান্ত এখনই নেওয়ার দরকার নেই। কিছু বিষয় শুধু লক্ষ্য করার জন্য আসে, চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য নয়। আপনি যদি ধৈর্য ধরে শুধু পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে পরে অনেক বড় ভুল থেকে বেঁচে যাবেন। মা পার্বতীর জীবনে এমন বহু মুহূর্ত ছিল যেখানে তিনি জানতেন সত্য কি, কিন্তু সময় না আসা পর্যন্ত তিনি নীরব ছিলেন। সেই নীরবতাই পরে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। এই সময়ের আরেকটা লক্ষণ হল হঠাৎ অতীতের কিছু ঘটনা মনে পড়ে যাওয়া। পুরনো কথা, পুরনো অপমান, পুরনো অসম্পূর্ণ হিসাব বারবার মাথার ভেতর ঘুরতে পারে। মনে হতে পারে এবার সব হিসাব চুকিয়ে দেওয়াই ভালো। কিন্তু মনে রাখবেন, সব হিসাব মানুষের হাতে থাকে না। কিছু হিসাব সময় নিজেই মেটায়। আপনি যদি পুরনো ক্ষত আবার খুঁড়ে তুলতে যান, তাহলে সেই ক্ষত শুকানোর আগেই আবার রক্তপাত শুরু হবে। 11 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে অনেকেরই ঘুম কম হতে পারে, মন অস্থির থাকতে পারে, অকারণ দুশ্চিন্তা বাড়তে পারে। এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা ভেতরের শক্তির পুনর্গঠনের সময়। যেমন ঝড়ের আগে বাতাস ভারী হয়ে যায়, তেমনি বড় পরিবর্তনের আগে মনও ভারী হয়। এই সময় নিজেকে একটু আলাদা করে রাখা, কম মানুষের সঙ্গে মেশা, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা আপনার জন্য আশ্চর্যজনকভাবে উপকারী হবে।
এই সময় যদি কোনো কাগজে সই করার প্রসঙ্গ আসে, বিশেষ করে জমি, সম্পত্তি বা আর্থিক লেনদেন সংক্রান্ত, তাহলে তাড়াহুড়ো করবেন না। চাপ দিয়ে সিদ্ধান্ত নেওয়ানো হলে সেটাকে সতর্ক সংকেত হিসেবে ধরুন। যে বিষয়টা ন্যায্য সেটা সময় চাইলে অপেক্ষা করতে পারে, কিন্তু যে বিষয়টা অন্যায় সেটা তাড়াহুড়োর মধ্যেই আপনাকে জড়িয়ে ফেলতে চাইবে। এখানেই আপনার সচেতনতা সবচেয়ে বড় রক্ষাকবচ। ধীরে ধীরে এই সময় আপনাকে শেখাবে কিভাবে ছাড়তে হয়। সবকিছু আঁকড়ে ধরে রাখাই শক্তি নয়, কিছু কিছু দাবি ছেড়ে দিতে পারলেই আসল ভারমুক্তি আসে। মহাভারতের শেষে যারা সত্যি শান্তি পেয়েছিল তারা ছিল সেই মানুষগুলো যারা ক্ষমা করতে পেরেছিল। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের ভবিষ্যৎকে মুক্ত করা। এখন আর বাহ্যিক ঘটনায় মুখ্য থাকবে না, বরং আপনার নিজের সিদ্ধান্তের মানসিক ভিত্তি সামনে আসবে। আপনি লক্ষ্য করবেন আগে যে বিষয়গুলোতে আপনি সহজেই প্রভাবিত হতেন, এখন সেগুলো আর আপনাকে নড়াতে পারছে না। এটা কোনো কঠোরতা নয়, এটা ভেতরের পরিপক্কতা। এই সময় আপনাকে শেখাবে কিভাবে নিজের সীমা টানতে হয়, কোথায় থামতে হয়, আর কোথায় কেবল নীরব উপস্থিতি দিয়েই পরিস্থিতিকে বদলে দেওয়া যায়। এই কয়েকদিনে অনেকেই বুঝতে শুরু করবে যে সব লড়াই জেতার দরকার নেই, কিছু লড়াই না লড়লেই জয় আসে। আপনি হয়তো দেখবেন কোনো আলোচনা নিজে থেকেই থেমে যাচ্ছে, কোনো চাপ আপনাতেই হালকা হয়ে যাচ্ছে, কোনো মানুষ দূরে সরে যাচ্ছে যার উপস্থিতি আসলে আপনার জন্য বোঝা ছিল। এগুলো ক্ষতি নয়, এগুলো পরিষ্কার হওয়া। জীবনে জায়গা খালি না হলে নতুন কিছু আসে না, আর এই সময়টা ঠিক সেই জায়গা খালি করার কাজটাই করছে। আপনার ভেতরে দায়িত্ববোধ আরও গভীর হবে। শুধু নিজের অধিকার নয়, অন্যের সীমাও বোঝার ক্ষমতা তৈরি হবে। আপনি বুঝতে পারবেন সবকিছু পাওয়া মানেই সবকিছু প্রয়োজনীয় নয়। এই উপলব্ধি খুব নিঃশব্দে আসে, কিন্তু একবার এলে মানুষকে বদলে দেয়। তখন আর প্রমাণ করার তাগিদ থাকে না, জোর করে ঠিক প্রমাণিত হওয়ার আকাঙ্ক্ষাও থাকে না। শান্তভাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকার মধ্যেই আত্মবিশ্বাস জন্ম নেয়। এই সময়ের আরেকটা দিক হল ধৈর্যের ফল চোখে পড়া শুরু করা। আগে যে সহনশীলতাকে দুর্বলতা মনে হতো, সেটাই এখন শক্তি হিসেবে ধরা দেবে। মানুষ আপনার আচরণে এক ধরনের স্থিরতা দেখতে পাবে, আর সেই স্থিরতাই অকারণে হওয়া সংঘর্ষকে দূরে রাখবে। আপনি হয়তো লক্ষ্য করবেন যেসব কথা বলা দরকার ছিল না সেগুলো আর বলা হচ্ছে না, আর যেসব কথা সত্যিই জরুরি সেগুলো স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে। এখান থেকে এগিয়ে যাওয়ার পথে আপনাকে আর কাউকে অনুসরণ করতে হবে না। নিজের অভিজ্ঞতাই হবে সবচেয়ে বড় পথপ্রদর্শক। আপনি বুঝে যাবেন কোন দরজায় কড়া নাড়াতে হবে আর কোন দরজার সামনে থেমে যাওয়া শ্রেয়। এই বোধ জন্মালে আর কাউকে দোষ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তখন মানুষ জানে প্রতিটি অভিজ্ঞতা কিছু না কিছু শিখিয়ে যাওয়ার জন্যই আসে। এই সময়টায় ভাগ্য হঠাৎ করে নাটকীয়ভাবে বদলে যাবে না, কিন্তু ভিতরে ভিতরে এমনভাবে গুছিয়ে দেবে যে ভবিষ্যতের বড় ঝাঁকুনিগুলো আপনাকে আর ভাঙতে পারবে না। আপনি লক্ষ্য করবেন আগের মতো তাড়াহুড়ো নেই, সিদ্ধান্ত নেওয়ার আগে একটা স্বাভাবিক থামা চলে এসেছে। এই থামাটাই আসলে পরিণত বুদ্ধির লক্ষণ। যে মানুষ থামতে জানে সে ভুল কম করে। এখন আপনার জীবনে কিছু নতুন দায়িত্ব আসতে পারে, যেগুলো প্রথমে ভারী মনে হবে, কিন্তু পরে বুঝবেন এগুলো আপনাকে আরও স্থিতিশীল করার জন্যই এসেছে। এই দায়িত্ব হতে পারে পরিবারের, হতে পারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার, আবার হতে পারে এমন কোনো সিদ্ধান্তের যা এতদিন এড়িয়ে যাচ্ছিলেন। এখন আর এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকবে না। আপনি মুখোমুখি দাঁড়াতে শিখবেন, কিন্তু আগ্রাসন দিয়ে নয়, স্থিরতা দিয়ে। এই সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল আত্মসম্মান। আপনি আর এমন কিছু মেনে নিতে চাইবেন না যেটা আপনার ভিতরের মূল্যবোধের বিরুদ্ধে যায়। আগে যেগুলোকে আপনি পরিস্থিতির দোহাই দিয়ে মেনে নিয়েছিলেন, এখন সেগুলো আর গ্রহণযোগ্য মনে হবে না। কিন্তু এই পরিবর্তন বিদ্রোহী হবে না, হবে শান্ত। আপনি ধীরে ধীরে নিজের সীমারেখা টানবেন, কাউকে আঘাত না দিয়েই, নিজেকে ছোট না করেই। আপনার চারপাশে যারা সত্যিই আপনাকে সম্মান করে, তারা এই পরিবর্তনটা বুঝবে এবং আপনাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে। আর যারা শুধু সুবিধার জন্য কাছাকাছি ছিল, তারা নিজেরাই দূরে সরে যাবে। এই বিচ্ছেদে কোনো কষ্ট থাকবে না, কারণ আপনি বুঝবেন সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্যই আসে। এই সময়টায় আপনার মনে আধ্যাত্মিকতার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ তৈরি হতে পারে। সেটা দেখানোর জন্য নয়, কারো সামনে প্রমাণ করার জন্য নয়,
একান্ত নিজের জন্য। একা বসে থাকা, নীরবে ভাবা, অল্প কথায় দিন কাটানো, এই সব কিছু আপনাকে ভেতর থেকে শক্ত করবে। আপনি হয়তো বুঝতে পারবেন, এতদিন যে শান্তি বাইরে খুঁজছিলেন সেটা আসলে নিজের ভেতরেই অপেক্ষা করছিল। এই সময়ের পেছনে যে জ্যোতিষীয় প্রবাহ কাজ করছে তা কেবল মানসিক পরিবর্তনের নয়, বরং ভাগ্যের সূক্ষ্ম স্তরে চলতে থাকা এক গভীর পুনর্গঠনের ইঙ্গিত দেয়। শনি এই সময় নিজের অবস্থান থেকে ধীরে ধীরে এমন এক দৃষ্টি বিস্তার করছেন যা মানুষকে বাইরের ঘটনাকে নয়, ভেতরের কাঠামোকে মজবুত করতে বাধ্য করে। শনি এখানে কর্মফলের বিচারক হিসেবে নয়, বরং আত্মশুদ্ধির শিক্ষক হিসেবে কাজ করছেন। তাঁর প্রভাবে হঠাৎ করেই পুরনো অসমাপ্ত বিষয় সামনে আসে, বিশেষ করে যেগুলো দীর্ঘদিন এড়িয়ে যাওয়া হয়েছিল। এগুলো সমস্যা তৈরি করার জন্য নয়, বরং চূড়ান্ত সমাধানের পথে নিয়ে যাওয়ার জন্যই উঠে আসে। একই সঙ্গে রাহুর গোচর এমন এক মানসিক চাপ তৈরি করে যেখানে মানুষ ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় করতে শুরু করে। কি হবে, কি হারাতে পারি, কেউ ঠকিয়ে দেবে না তো, এই ধরনের ভাবনা মাথার ভেতর ঘুরতে থাকে। কিন্তু এখানেই কেতুর প্রভাব আলাদাভাবে কাজ করে। কেতু ভিতরের দিকে টান দেয়, সে বলে সবকিছু আঁকড়ে ধরে রাখার দরকার নেই। এই দুই শক্তির টানাপোড়েনে মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো পরিণত হয়। যে এই সময় নিজের আবেগকে বুঝে নিয়ন্ত্রণ করতে পারবে, সে এই গ্রহগত সংঘাতকে নিজের পক্ষে কাজে লাগাতে পারবে। এই গোচরের আরেকটি সূক্ষ্ম দিক হল চন্দ্রের চলন। চন্দ্র যখন সংবেদনশীল অবস্থানে আসে তখন মানুষ কথার চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়। এই সময় বলা কথার চেয়ে না বলা কথাই বেশি প্রভাব ফেলে। তাই এই পর্যায়ে নীরবতা শুধু আচরণগত সিদ্ধান্ত নয়, এটা জ্যোতিষীয় দিক থেকেও সবচেয়ে নিরাপদ পথ। চন্দ্রের এই অবস্থান মানুষকে শেখায় কিভাবে নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করতে হয়, তাতে ডুবে না গিয়ে। বৃহস্পতির প্রভাব এখানে আসার জায়গাটা ধরে রাখে। যদিও তিনি সরাসরি ফল দেন না, কিন্তু ভিতরের নৈতিক বোধকে জাগিয়ে রাখেন। তাঁর দৃষ্টি মানুষকে মনে করিয়ে দেয়, যা ন্যায্য তা দেরিতে হলেও আসে। এই কারণেই এই সময় যারা সঠিক পথ বেছে নেয় তাদের জীবনে হঠাৎ না হলেও ধীরে ধীরে স্থিতি আসে। এই স্থিতিটাই ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়ায়। গ্রহগুলোর এই সমষ্টিগত গোচর একটাই বার্তা দেয়, এই সময় তাড়াহুড়ো করে ভাগ্য বদলানোর চেষ্টা করলে ফল উল্টো হতে পারে। কিন্তু যদি কেউ এই সময়টাকে পর্যবেক্ষণ, সংযম আর সচেতনতার সঙ্গে পার করে দেয়, তাহলে ভবিষ্যতের অনেক কঠিন গ্রহযোগ আপনাতেই নিষ্ক্রিয় হয়ে যায়। কারণ গ্রহ সবসময় মানুষকে শাস্তি দেয় না, অনেক সময় মানুষ প্রস্তুত কিনা সেটা পরীক্ষা করে। এই সময়কার শক্তি অনেকটা নদীর গভীর স্রোতের মতো। উপরের জল শান্ত, কিন্তু নিচে প্রবল গতি। যে এই স্রোতের সঙ্গে লড়াই করতে যাবে সে ক্লান্ত হবে, আর যে স্রোতের দিক বুঝে নিজেকে সামঞ্জস্য করবে সে অনেক দূর এগিয়ে যাবে অজান্তেই। এই জ্যোতিষীয় ইঙ্গিতগুলো আসলে ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য নয়, বরং বর্তমানকে সঠিকভাবে বাঁচতে শেখানোর জন্য।